This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার আদাব, আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করেছেন এনকে ডিজিটালের সান্ধ্য অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। দেখুন, ডাক্তার পিছু একজন নিরাপত্তা রক্ষী চাই। ডাক্তারদের নিরাপত্তা নিশ্চয়ই প্রয়োজন। এরকম একটা দাবি, অদ্ভুত দাবি উঠেছে যে প্রতি ডাক্তার পিছু একজনকে নিরাপত্তার দায়িত্ব দিতে হবে। যদিও কার্যত এটা অসম্ভব, তবুও দাবিটা ওঠা মোটেও অমূলক নয়। কারণ দেখুন, এই হাসপাতাল ভাঙচুর, নার্সিংহোম ভাঙচুর, ডাক্তারদের ওপর শারীরিক নিগ্রহ, এটা কিন্তু নতুন কিছু না। আমরা বহু দিন ধরে এই জিনিসটা দেখে আসছি। যখনই ডাক্তারদের উপর আক্রমণ হয়, তখনই বেশ কিছু মানুষ তার প্রতিবাদ করেন, আবার কিছু মানুষ জুটে যান যাতে ডাক্তারদেরকে, মানে যারা অত্যাচার করে তাদের সমর্থনে। যাদের বাড়ির লোক মারা যান, তারা অনেক সময় মনে করেন যে ডাক্তাররা ভুল চিকিৎসা করেছে, তাই তাদের বাড়ির পেশেন্ট মারা গিয়েছে, এবং যার ফলে নার্সিংহোম ভাঙচুর, হাসপাতাল ভাঙচুর ইত্যাদি অনেক ন্যাক্কারজনক ঘটনার সাক্ষী আমরা রয়েছি। এটা আজ থেকে না, বহু বছর ধরে এই জিনিসটা চলছে। যেন বাড়ির লোকেরা সব বুঝে যান ডাক্তার ঠিক কাজ করেছেন না ভুল কাজ করেছেন। ডাক্তাররা ঠিকঠাক কাজ করেছেন কিনা সেইটাকে ধরে নিয়ে তারপর বাড়ির লোকের এই নার্সিংহোম, হাসপাতাল, ডাক্তারদের চেম্বার চড়া হওয়া, এটা মোটেও কিন্তু কাম্য নয়। আজকের এক্স ফ্যাক্টরে আমরা আলোচনা করতে চলেছি তাই নিয়ে। ডাক্তারদের আমরা ভগবান ভাবি, ডাক্তারদেরকে আমরা বিশ্বাস করি, ডাক্তারদের ওপর আস্থা রাখি। ডাক্তাররা যে ওষুধ লিখে দেন, আমরা ডান দিক বাঁ দিক কোনো দিক চিন্তা না করে সেই ওষুধ কিনে এনে সেগুলোই খাই। তাতে আমাদের রোগ সারে, অনেক সময় সারে না, অনেক সময় পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, অনেক সময় রোগী মারাও যায়। এই নিয়ে একটা চাপানুতোর সমাজে আছে। ডাক্তাররা কি আদৌ ভগবানের ভূমিকায়? আমি এই আরজি করে ডাক্তারদের আন্দোলন প্রসঙ্গে বলবো না আজকে বলবো সামগ্রিকভাবে ডাক্তারদের বিষয় নিয়ে। দেখুন, এই ডাক্তারি রাজ সারা পৃথিবীতে চলে, অর্থাৎ এই মেডিকেল রাজ, অর্থাৎ এই মেডিকেল রাজের পেছনে লুকিয়ে আছে ওষুধ ব্যবসায়ীদের কোটি কোটি, হাজার হাজার কোটি টাকার একটা ইনভেস্টমেন্ট। দেখবেন, ডাক্তাররা কখনো প্রেসক্রিপশন লিখে দেন, কিন্তু তিনি কত ভিজিট নিচ্ছেন সেটা লিখে দেন না। সব জিনিস, সব পরিষেবার যেমন রসিদ পাওয়া যায়, ডাক্তারি পরিষেবার রসিদ পাওয়া যায় না। অর্থাৎ ডাক্তারবাবু যত কোটি টাকাই বছরে রোজগার করুন না কেন, তিনি ইনকাম ট্যাক্সে যে ডিক্লারেশনটা দেবেন, ইনকাম ট্যাক্সকে সেটাই মেনে নিতে হবে, অনেকটা উকিলদের মতো। কেন? সব পরিষেবার যদি রসিদ পাওয়া যায়, তাহলে ডাক্তারি পরিষেবার রসিদ পাওয়া যাবে না কেন? এ প্রশ্ন করা যাবে না, কারণ এর পেছনে রয়েছে মেডিকেল মাফিয়াদের দৌরাত্ম্য। তারপরে ধরুন, এই যে ডাক্তাররা প্রেসক্রিপশন করেন, দেখবেন না কখন ওই প্রেসক্রিপশন আপনার প্রিন্ট আউট করে দেওয়া হচ্ছে, কম্পিউটারে প্রিন্ট আউট করে দেওয়া হয় না, বা ক্যাপিটাল লেটারে ওষুধের নাম লেখা হয় না। কেন জানেন? এই নামগুলো যাতে আপনার আমার কাছে দুর্বোধ্য লাগে, এবং এই নামগুলো শুধুমাত্র ওই ওষুধের দোকানদার বা ডায়াগনস্টিক সেন্টারই পড়তে পারে, সেরকম ভাবে ব্যবস্থা করা হয়। অনেক রকম হয়। ডাক্তারেরা ডায়াগনস্টিক সেন্টার থেকে নিয়মিত কমিশন পান। আমি বলছি অধিকাংশ ডাক্তার পান, একাংশ হয়তো পান না। ডাক্তাররা মেডিকেল কোম্পানি, যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আসে, দেখবেন তাদেরকে ভেতরে ঢুকতে দিয়ে আপনাকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখে, তাদের কাছ থেকে কমিশন পান। তো সে কমিশন যেমন তেমন কমিশন না। কেউ বাড়িতে এসি লাগাচ্ছেন, কেউ গাড়ি কিনছেন, আবার বড় ডাক্তার হলে বিদেশ যাবার পয়সাও পাচ্ছেন এই ওষুধ কোম্পানিগুলো থেকে। তার বিনিময়ে ওষুধ কোম্পানির ওষুধকে আপনার প্রেসক্রিপশনে তিনি লিখে দিচ্ছেন। কোথাও দেখবেন না কোনো ডাক্তার প্রেসক্রিপশনে জেনারিক ওষুধের নাম লেখেন। কেন লিখবেন না? আমাদের দেশের সরকার কি এরকম কোনো আইন করতে পারে না যে ডাক্তারি চিকিৎসা করতে হলে যে কোনো ডাক্তার
তাকে ওষুধের নামটা হয় ক্যাপিটাল লেটারে লিখতে হবে, আর না হয় কম্পিউটার প্রিন্ট আউট দিতে হবে। এটা কি ব্যবস্থা করা যায় না, যাতে সাধারণ মানুষও পড়ে বুঝতে পারেন কি ওষুধ দিয়েছেন? এবং জেনারিক ওষুধের নাম কি বাধ্যতামূলক করা যায় না, যাতে ন্যায্য মূল্যের দোকান থেকে মানুষ গিয়ে সস্তায় ওষুধ কিনতে পারে? এগুলো হয় না, আমাদের দেশের সরকার এগুলো করে না। আমাদের দেশের সরকার এই মেডিকেল মাফিয়া যারা, তাদেরকে রীতিমতো ভয় পায়। সারা পৃথিবী জুড়ে এদের দৌড়াতো, দেখলেন না করোনার সময় কি হলো? করোনার ভ্যাকসিন হলো, করোনা এলো, করোনার ভ্যাকসিনও এলো, কিন্তু করোনার ভ্যাকসিন আসার পরেই রাতারাতি করোনা উবে গেল। আসলে এই ধরনের একটা ওয়েভ আসে কখনো কখনো, সেই ওয়েভ চলেও যায়। মাঝখান থেকে ডাক্তাররা, ওষুধ কোম্পানিগুলো কোটি কোটি টাকা কামায়। এই যে ধরুন আরজিকর কাণ্ডে যে ঘটনাটা ঘটেছে, তার প্রেক্ষিতে ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা, তারা ধর্মঘট করছেন, আন্দোলন করছেন, ভালো কথা, খুব ভালো কথা। আপনি জানেন রোগীরা পরিষেবা পাচ্ছে না বলে বেসরকারি হাসপাতালগুলো, কলকাতার বেসরকারি হাসপাতালগুলোর 40% রোগী বেড়েছে। অর্থাৎ সরকারি হাসপাতালে চিকিৎসা মিলছে না বলে বেসরকারি হাসপাতালে যাচ্ছে রোগীরা। আর এটাই তো চান বেসরকারি হাসপাতালের মালিকেরা। আর যারা সকালবেলা আন্দোলন করছেন, তারা বিকেলে গিয়ে প্রাইভেট চেম্বারে প্র্যাকটিস করছেন, আর যারা বিকেলবেলা আন্দোলন করছেন, তারা সকালে গিয়ে প্রাইভেট চেম্বারে প্র্যাকটিস করছেন অধিকাংশই। অর্থাৎ তাদের রুটি রুজি ঠিক আছে। ডাক্তারদের পেছনে কত খরচ হয় জানেন? একটা ডাক্তার তৈরি করতে গেলে অন্তত 5 লক্ষ টাকা বছরে খরচ করে সরকারগুলো। তারপরে সেই ডাক্তাররা ডাক্তার হয়ে যাওয়ার পর তাদের মানসিকতা, মানবিকতা কোথায় যেন হারিয়ে যায়। আমি সব ডাক্তারের কথা বলছি না, বারবার বলছি অধিকাংশ ডাক্তারের কথা, মানে একাংশও বলছি না, অধিকাংশ ডাক্তাররা তারা মানবিকতা হারিয়ে ফেলে। মানুষের পরিষেবা দেওয়া, রোগীকে পরিষেবা দেওয়া, এসব ভুলে গিয়ে তারা প্রফেশনাল দিকটা দেখতে শুরু করে। কিভাবে আরো টাকা রোজগার হবে, আরো ভালোভাবে থাকা যাবে, ছোট গাড়ি থেকে কিভাবে বড় গাড়িতে উত্তরণ ঘটানো যাবে, কিভাবে একটা 1000 স্কোয়ার ফিট ফ্ল্যাট ছেড়ে দিয়ে 4000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট থাকার ব্যবস্থা করতে হবে, কিভাবে তার মেয়ের বিয়েতে কোটি কোটি টাকা খরচা করবেন, কিভাবে তার পরিবারের সুখ স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করবেন। আর মানুষ, তারা কি পরিষেবা পায়? ডাক্তারের চেম্বারে লম্বা লাইন, কারণ আমাদের দেশে ডাক্তার অপ্রতুল। আমাদের দেশে ডাক্তার তৈরি করতে গেলে যে খরচ হয়, সে খরচ সরকারেরকেই অনেকটা বহন করতে হয়। তাই ডাক্তার হওয়া মানে সরকারের দায়। যেমন যিনি ডাক্তার হচ্ছেন, তিনি ডাক্তার হওয়ার পর তারও মানবিক দিকটা ভাবা উচিত। তারও কিন্তু ভাবা উচিত যাদের ট্যাক্সের পয়সায় তিনি ডাক্তার হয়েছেন, তাদের পরিষেবাটা দিতে হবে। আমরা আসবো এসব নিয়ে, তবে নিতে হবে ছোট্ট একটা বিরতি। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. ডাক্তারদের গাফিলতিতে যখন কারোর শরীরে গজ, সূচ ইত্যাদি রয়ে যায়, তখন মানে সেই ডাক্তাররা যখন টেলিভিশনে এসে বড় বড় কথা বলেন, আপনার আমার রাগ হয় না? যে ডাক্তার সর্ববিষয়ে মানে একদম সব জ্ঞান রেখেছে, আপনি তাকে খেলাধুলো নিয়ে জিজ্ঞাসা করুন, উত্তর দিয়ে দেবেন, সিনেমা নিয়ে জিজ্ঞাসা করুন, উত্তর দিয়ে দেবেন, সব বিষয়ে তার জ্ঞান আছে, শুধু ডাক্তারি ক্ষেত্রটা বাদ দিয়ে। আমাদের ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ধারেই এক ডাক্তার আছে, সেই ডাক্তার আবার মাঝে মাঝে টেলিভিশনে এসে, মাঝে মাঝে না, প্রায় সময় টেলিভিশনে এসে বসেন। তিনি কখন ডাক্তারি করেন আমি জানি না, যাকে তিনি বিভিন্ন বিষয়ে জ্ঞান দেন, বিভিন্ন বিষয়ে, রাজনৈতিক বিষয়, পুলিশের কি করা উচিত, সব বিষয়ে জ্ঞান দেন। অথচ তার হসপিটালেই মানে করোনা রোগীদের ক্ষেত্রে 2 লক্ষ 3 লক্ষ টাকা পর্যন্ত চার্জ করা হয়েছিল, যখন করোনার কোনো প্রতিষেধকই বেরোয়নি।
অর্থাৎ তিনি যে পুরো টুপি মেরে টাকাটা নিয়েছেন এটা স্পষ্ট। এই ডাক্তারদের জ্ঞান শুনতে হবে। ডাক্তাররা অনেক সময় দেখেছি, আমি নিজের চোখে দেখেছি, বহু ডাক্তার নিজের চেম্বারে বসেই সিগারেট খাচ্ছেন, বহু লোক ড্রিঙ্কও করেন, মদও খান। এটা কি কাম্য? ডাক্তাররা প্রেসক্রিপশনে এমন হাতের লেখায় লেখেন যেটা আমার আপনার মানে ভূতের বাপেরও দুঃসাধ্যতা উদ্ধার করা। কেন বলুন তো? যাতে ওষুধের দোকান থেকে আপনি যখন ওষুধটা নেবেন, ওষুধের দোকানে বুঝতে পারে আপনাকে কি ওষুধ ডাক্তার লিখে দিয়েছে, আপনি বুঝতে পারবেন না। খুব কম ডাক্তারের হাতের লেখা দেখেছি পরিষ্কার গোটা গোটা করে লেখে। তারপর ধরুন আপনার রোগ হয়েছে একটা, ডাক্তার 14 রকম টেস্টের ফিরিস্তি দেয়। কেন জানেন? ওই ডায়াগনস্টিক সেন্টার থেকে ডাক্তারের কাছে কমিশন আছে। ডাক্তার যদি কোনো ডায়াগনস্টিক সেন্টারের নাম নাও বলে দেয়, তাও কিন্তু ডাক্তারের প্রেসক্রিপশন দেখে সেই ডায়াগনস্টিক সেন্টার ডাক্তারকে ঠিক কমিশনটা পাঠিয়ে দেয়, যাতে পরবর্তীকালে ডাক্তার সেই ডায়াগনস্টিক সেন্টারের নামটুকু নেন। এই রকম চলে। যে রোগে যে ওষুধের প্রয়োজন সে ওষুধ ছাড়াও বিভিন্ন রকম ওষুধ দিয়ে লোককে বিভ্রান্ত করা, বিভিন্ন রকম টেস্ট দেওয়া, এগুলো ক্যাপিটাল লেটারে বা কম্পিউটার প্রিন্ট আউটে আসে না। কারণ আসলে আমি ধরে ফেলবো। আপনি আজকের দিনে তো সুবিধে, যে কোনো ওষুধের নাম যদি আপনি গুগলে লেখেন, তার কি কার্যকারিতা আপনি সবটা পেয়ে যাবেন। ডাক্তাররা সেটা করেন না। আর ডাক্তারদের করতেও কেউ বাধ্য করে না, কোনো সরকার না। কেন? কারণ সারা পৃথিবীতে এই মেডিকেল মাফিয়ারা তারা কিন্তু কায়েম হয়ে বসেছে। বিভিন্ন সময় বিভিন্ন রকম রোগের নাম করে, কখনো বার্ড ফ্লু, কখনো সোয়াইন ফ্লু, কখনো করোনা, এইসব করে করে মানুষের মধ্যে মনে একটা আতঙ্ক তৈরি করে দেওয়া হয়, এবং আতঙ্কের ফলে মানুষ ছুটোছুটি করতে থাকে, ডাক্তারের কাছে যেতে থাকে। ডাক্তারের কাছে গেলেই খরচ, আবার ডাক্তারের কাছে গেলে ওষুধের দোকানের লাভ, ওষুধের দোকানের লাভ মানে ওষুধ কোম্পানিগুলোর লাভ। এইভাবে ওষুধ কোম্পানিগুলো সারা পৃথিবীতে একখানা নেক্সাস ছড়িয়ে রেখেছে, একটা আঁতাত ছড়িয়ে রেখেছে সমস্ত ডাক্তার, ওষুধের দোকান, হসপিটাল, নার্সিংহোমের মধ্যে। সারা পৃথিবীতে কিন্তু এই জিনিসটা চলে। আর ভারতবর্ষের মতন তৃতীয় বিশ্বের দেশে তো চলেই। এখানে লোক মানে ততটা সরব না নিজের দাবির প্রতি। এখানে লোক যতটা ডাক্তারদের সুরক্ষা চায়, ততটা কিন্তু তার পরিবারের মানুষের সুরক্ষা তারা ডাক্তারের কাছ থেকে আশা করে না। ডাক্তারদের সুরক্ষা নিশ্চয়ই দেওয়া দরকার, কিন্তু রোগীদেরও সুরক্ষা কে দেবে? রোগীদের সুরক্ষা দিতে গিয়ে ডাক্তারের যদি কোনো গাফিলতি থাকে, সেই ডাক্তারের লাইসেন্স ক্যান্সেল করতে হলে আদালত পর্যন্ত ছুটতে হয়। কেন মেডিকেল কাউন্সিল গুলো করে কি? ছেড়ে দিন এসব কথা। আপনি একটা ওষুধের দোকান করতে চাইছেন, ধরুন আপনার পরিবারের কেউ তার কর্মসংস্থানের জন্য ওষুধের দোকানের লাইসেন্স করবে। আপনি একবার গিয়ে দেখুন তো, আপনার যত টাকা সরকারি ফি, তার কয়েক লক্ষ গুণ বেশি টাকা আপনাকে ঘুষ দিতে হবে, তবে গিয়ে আপনি লাইসেন্স পাবেন। এই রকম অবস্থা চলছে। স্যানিটারি ন্যাপকিন ইত্যাদি ইত্যাদি, এই তুলো, গজ ইত্যাদির ব্যবসা যারা করেন, মানে তাদের প্রোডাকশন কস্ট কি, র মেটেরিয়ালের কস্ট কি, আর ফিনিশ গুডস এর কস্ট কি, এসব দেখলেই আপনি বুঝে যাবেন যে এই ব্যবসা করে কিভাবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রোজগার করে নিচ্ছে একদল মেডিকেল মাফিয়া। সরকারের কোনো হেলদোল নেই, সরকার এর বিরুদ্ধে কোনো আইনও আনে না। সরকার এটা কখনো বলে না যে যখন তুমি প্রেসক্রিপশন নিচ্ছ তোমার ফিজটা কত টাকা ফিজ নিলে তার রসিদটা দাও, পরবর্তীকালে ইনকাম ট্যাক্সকে দেখাতে হবে। না, ইনকাম ট্যাক্সও ব্যস্ত কিভাবে কোন রাজনৈতিক নেতাকে ফাঁসিয়ে তাকে ব্ল্যাকমেল করে তার পছন্দের রাজনৈতিক দলে পাঠাবে। এই তো চলছে। এই ডাক্তারি রাজ নিয়ে বলতে গেলে সারা দিন সারা রাত কাবার হয়ে যাবে, শেষ হবে না। তাই আপনাদের মতামতটাও আমরা চাই। আপনারা কি ভাবছেন এই নিয়ে কমেন্ট বক্সে লিখে জানান আমাদেরকে। আমরা চাই ডাক্তাররা সুরক্ষিত থাকুক, কিন্তু পাশাপাশি চাই রোগীরাও ততটাই সুরক্ষিত থাকুক ডাক্তারদের কাছ থেকে। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। নমস্কার।